হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু। গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। প্রত্যেকদিন এসএসসি জিডি পরীক্ষা 4টি করে শিফটে হচ্ছে, তো সেই পরীক্ষার অ্যানালাইসিস জিকেটা অ্যানালাইসিস করছি তোমাদের কাছে প্রত্যেকদিন। কারণ ম্যাথ এবং রিজনিং প্রত্যেকেই করতে পারবে, জিকেতে যারা বেশি স্কোর করতে পারবে তারা কিন্তু অনেকের থেকে এগিয়ে যাবে। তাই জিকেটা যদি অ্যানালাইসিস ভিডিওটা তোমরা প্রত্যেকদিন দেখতে থাকো তাহলে এখান থেকে প্রচুর প্রশ্ন, অনেক প্রশ্ন কিন্তু রিপিট হচ্ছে, রিলেটেড প্রশ্নগুলো পরবর্তী শিফটে আসছে। তো আজ হচ্ছে 23শে ফেব্রুয়ারি, আজকেও তোমাদের পরীক্ষা হয়েছে। আজকে ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটের মোট আমরা 30টা প্রশ্ন আজকেও কালেক্ট করতে পেরেছি। তো এই 30টা প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করব, অবশ্যই সঙ্গে থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, ঠিক আছে? আর প্রিভিয়াস ইয়ার থেকে প্রচুর প্রশ্ন রিপিট হচ্ছে, 2021 সাল 2023 সাল থেকে অনেক প্রশ্ন রিপিট হচ্ছে। তো যাদের পরীক্ষা এখনো হাতে 7 দিনের মতো সময় রয়েছে তারা এই দুটো পিডিএফ কালেক্ট করতে পারো। পিডিএফ নেওয়ার জন্য কি করতে হবে দেখো, এটা হচ্ছে আমাদের পেমেন্ট নাম্বার 8972745454। এই পেমেন্ট নাম্বারে 90 টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্ট করে স্ক্রিনশট পাঠিয়ে দিতে হবে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে, তাহলে কিছুক্ষণের মধ্যে পিডিএফ তোমাদের দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে প্রত্যেকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন বা প্রত্যেকটা চাকরির আপডেট আমরা সেখানে প্রোভাইড করে থাকি। দেখবো আমাদের প্রথম প্রশ্ন আজকের কি আছে। তো দেখো, আজ আমরা প্রথম যে প্রশ্নটা পেয়েছি সেটা হচ্ছে ইউএসএসআর থেকে ভারতীয় সংবিধানে কি নেওয়া হয়েছে। আচ্ছা, ইউএসএসআর নামটা হয়তো শুনলে অনেকেই বুঝতে পারবে না, পরীক্ষার সময় তোমাদের অসুবিধে হতে পারে। তো জেনে রাখবে ইউএসএসআর এর বর্তমান নাম হচ্ছে রাশিয়া, এর আগে নাম ছিল ইউএসএসআর। ইউএসএসআর থেকে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা নেওয়া হয়েছে। এই দুটোর মধ্যে যে কোনো যদি একটা অপশনে ছিল তাহলে সেটাই যদি তোমরা ঠিক করেছো, কারেক্ট করেছো, তাহলে কিন্তু 1 নাম্বার সেখান থেকে পেয়ে যাবে। দেখো, বিভিন্ন দেশের সংবিধান থেকে ভারতের সংবিধানে অনেক কিছু নেওয়া হয়েছে। সেই জন্য ভারতের সংবিধানটা হয়েছে পৃথিবীর সব থেকে বড় লিখিত সংবিধান, বিশ্বের সব থেকে বড় লিখিত সংবিধান। দেখো কোন দেশ থেকে কি কি নেওয়া হয়েছে আগামী দিনের পরীক্ষায় থাকতে পারে। বলতেই পারে যে অস্ট্রেলিয়া থেকে কি নেওয়া হয়েছে, বা ফ্রান্স থেকে কি নেওয়া হয়েছে, জার্মানি থেকে, সাউথ আফ্রিকা, জাপান থেকে কি নেওয়া হয়েছে, এগুলো বলতে পারে। চলো একবার দেখে নাও, আগামী দিনের পরীক্ষায় কাজে লাগবে। অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে কারেন্ট লিস্ট, মানে আমাদের যে দেখবে 3টে তালিকা আছে, একটা হচ্ছে কেন্দ্র তালিকা, এক হচ্ছে রাজ্য তালিকা, আর একটা হচ্ছে যৌথ তালিকা। তো যৌথ তালিকার ব্যাপারটা অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। আরেকটা হচ্ছে আর্টিকেল 108 অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ জয়েন্ট সিটিং অফ দ্য হাউসেস, অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভার যে যৌথ অধিবেশন হয়ে থাকে আর্টিকেল 108 অনুসারে সেটাও নেওয়া হয়েছে। আর ফ্রিডম অফ ট্রেড অ্যান্ড কমার্স, ব্যবসা বাণিজ্যের স্বাধীনতার ব্যাপারটাও অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। ইউএসএসআর থেকে তো বললাম ফান্ডামেন্টাল ডিউটিস, মৌলিক কর্তব্য নেওয়া হয়েছে। আর নেওয়া হয়েছে কি, পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেওয়া হয়েছে, দ্য আইডিয়ালস অফ জাস্টিস, সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল এক্সপ্রেসড ইন দ্য প্রিম্বল, এই ব্যাপারগুলোও নেওয়া হয়েছে। ফান্ডামেন্টাল ডিউটির যে ব্যাপারটা, এখান থেকে প্রশ্ন আসছে, কিরকম প্রশ্ন আসছে যে ফান্ডামেন্টাল ডিউটিজ কত সালে ভারতের সংবিধানে যোগ করা হয়েছিল। 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক কর্তব্য ভারতের সংবিধানে যোগ করা হয়েছিল। তখন আমাদের 10টি মৌলিক কর্তব্য ছিল। তারপর 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 2002 সালে 11তম মৌলিক কর্তব্যটি যোগ করা হয়েছে। মৌলিক কর্তব্য কত নম্বর পার্টে আছে সেটাও বলছে, পার্ট 4A তে আছে, আর্টিকেল হচ্ছে 51A, ঠিক আছে? নেক্সট দেখবো ফ্রান্স থেকে কি নেওয়া হয়েছে, কনসেপ্ট অফ রিপাবলিক, রিপাবলিকের যে ধারণা সেটা নেওয়া হয়েছে ফ্রান্স থেকে। আইডিয়ালস অফ লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটি, কন্টেন্ট ইন দ্য প্রিম্বলের যে লিবার্টির কথা বলা হয়েছে, সমতা বা ইকুয়ালিটির কথা বলা হয়েছে, ফ্রেটার্নিটির কথা বলা হয়েছে, সেগুলো ফ্রান্স থেকে নেওয়া হয়েছে। জার্মানি থেকে কি নেওয়া হচ্ছে, ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার, যে পার্ট 3-তে, সংবিধানের পার্ট 3-তে যে মৌলিক অধিকার আছে সেই মৌলিক অধিকারটা নেওয়া হয়েছে জার্মানি থেকে। ফান্ডামেন্টাল রাইটস আর সাসপেন্ডেড ডিউরিং এমার্জেন্সি, এই ব্যাপারটা নেওয়া হয়েছে, অর্থাৎ ভারতের যখন এমার্জেন্সি থাকবে 359 অর্থাৎ 359 ধারা, রাষ্ট্রপতি শাসন যখন থাকবে এমার্জেন্সি, সেই সময় মৌলিক অধিকারগুলোকে বাতিল করে দেওয়া হয়, সেই ব্যাপারটা নেওয়া হয়েছে জার্মানি থেকে। শুধুমাত্র 20 এবং 21 এই দুটো মৌলিক অধিকার কোনো সময় বাতিল করা যাবে না, এটা কিন্তু প্রশ্ন এসেছিল তোমাদের। নেক্সট হচ্ছে সাউথ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে মেম্বার অফ রাজ্যসভার মেম্বারদের ইলেকশন, সঙ্গে নেওয়া হয়েছে যে সংবিধান সংশোধন পদ্ধতি, সেটা নেওয়া হয়েছে সাউথ আফ্রিকা থেকে। জাপান থেকে কি নেওয়া হয়েছে, প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, এই ব্যাপারটা নেওয়া হয়েছে জাপান থেকে। নেক্সট চলে যাব আমরা, তো জাপানেরটা বিশেষ ইম্পর্টেন্ট নয়, বাকি যেগুলো বললাম সেগুলো ইম্পর্টেন্ট।
2 হচ্ছে অনুচ্ছেদ 129 কিসের সঙ্গে সম্পর্কিত? সুপ্রিম কোর্ট হলো একটি অভিলেখ ন্যায়ালয় বা বিচারালয়, সেটাই হচ্ছে আর্টিকেল 129-এ বলা হয়েছে। এই প্রশ্নটা এসেছিল। দেখো 2023-24 বাজেট, 2023-24 বাজেটে কতগুলো বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে, এই প্রশ্নটা এসেছিল। তো 2023-24 যে বাজেট, সেখানে মোট 7টি বিষয়কে প্রায়োরিটিস দেওয়া হয়েছে। সেই 7টি বিষয় হচ্ছে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, রিচিং দ্য লাস্ট মাইল, ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইনভেস্টমেন্ট, আনলিসিং দ্য পটেন্সিয়াল, গ্রিন গ্রোথ, ইউথ পাওয়ার, ফিনান্সিয়াল সেক্টর। তো তোমরা শুধু মনে রাখবে কতগুলো বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে, 7টি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। নেক্সট দেখো যে প্রশ্নটা এসেছিল সেটা হচ্ছে শেফালি বর্মা কোন খেলার সঙ্গে যুক্ত, এটাও এসেছিল প্রশ্ন। শেফালি বর্মা ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। খুব কম বয়সী মহিলা ক্রিকেটার, খুব কম বয়স থেকে, মাত্র 16 বছর বয়সে তিনি মহিলা ক্রিকেট দলে চান্স পেয়েছেন শেফালি বর্মা। আরও কয়েকজন মহিলা ক্রিকেটের নাম জেনে রাখো, যেমন হচ্ছে মিতালি রাজ, তারপর হচ্ছে ঝুলন গোস্বামী, তারপর হচ্ছে তোমাদের হরমনপ্রীত কৌর, অঞ্জুম চোপড়া, স্মৃতি মান্ধানা। এই যে অঞ্জুম চোপড়া, এই প্রশ্নটাও এসেছিল কোন খেলার সঙ্গে যুক্ত। তারপর শেফালি বর্মাটাও এলো। এরপর দেখবে পরের দিন হয়তো হরমনপ্রীত কৌর বা মিতালি রাজ, ঝুলন গোস্বামী এগুলো পরীক্ষা দিতে পারে। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন কি এসেছিল, আরও কয়েকজনের নাম জেনে নাও। নিতু দাভিড, জামিমান রড্রিগেজ, শিখা পান্ডে, এরা কিন্তু যুক্ত। 5 নম্বর হচ্ছে জোহর কাপ কোন খেলার সঙ্গে যুক্ত, এটাও এসেছিল। তো কোন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত প্রত্যেক দিন এখান থেকে প্রশ্ন দিচ্ছে। আর জোহর কাপ হচ্ছে হকি খেলার সঙ্গে যুক্ত, আর এটা মালয়েশিয়াতে খেলা হয়। নেক্সট হচ্ছে ইন্দো বার্মা যুদ্ধ কবে হয়েছিল, তো এটা জানা যায়নি যে ইন্দো বার্মা যুদ্ধ কোনটা জানতে চেয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, 3টে যুদ্ধ হয়েছিল। তো তার মধ্যে হচ্ছে যেটা যদি প্রথম পরীক্ষায় এসেছিল তাহলে হচ্ছে 1824 থেকে 26 প্রথম ইন্দো বার্মা যুদ্ধ। দ্বিতীয় যদি প্রশ্ন থাকে 1852 থেকে 53, তৃতীয় যদি প্রশ্ন থাকে 1885। এই পরপর 3টে ইন্দো বার্মা যুদ্ধ হয়েছিল। নেক্সট হচ্ছে 2011 সালের জনগণনা অনুযায়ী কোন রাজ্যের জনসংখ্যা সর্বাধিক। তো খুব সহজ প্রশ্ন, 2011 থেকে প্রত্যেক দিন প্রশ্ন দিচ্ছে। 2011 জনগণনা অনুযায়ী উত্তরপ্রদেশের জনসংখ্যা সর্বাধিক। জনসংখ্যা সর্বনিম্ন যদি বলা হয় তখন হবে সিকিম। জনঘনত্ব সর্বাধিক যদি বলা হয় তখন হবে বিহার। জনঘনত্ব সর্বনিম্ন যদি বলা হয় তখন হবে অরুণাচল প্রদেশ। এগুলো জেনে রাখো, ইম্পর্টেন্ট। 8 হচ্ছে নিম্নের কোন নৃত্য কর্ণাটকের সঙ্গে সম্পর্কিত। কর্ণাটকের সঙ্গে সম্পর্কিত নৃত্যের নাম হচ্ছে ইয়াক্ষাগান বা যক্ষগান। ইয়াক্ষাগান বা যক্ষগান, ঠিক আছে। 9 হচ্ছে নিম্নের কে একজন বাঁশি বাদক। এটা দুদিন আগেও, 22 তারিখেও এসেছিল প্রশ্নটা, আবার এসছে। তো আজকের অপশনগুলো জানা যায়নি। 22 তারিখে যেটা ছিল তখন পান্নালাল ঘোষ ছিল। আজ হচ্ছে হরিপ্রসাদ চৌরাশিয়া, পান্নালাল ঘোষ, উস্তাদ বিসমিল্লা খান, এরা সবাই হচ্ছেন বিখ্যাত বাঁশি বাদক, বিখ্যাত বাঁশুরি বাদক। তো এদের মধ্যে কেউ যদি অপশনে থাকে তাহলে সেটা ঠিক করেছো, তো উত্তর ঠিক হয়ে যাবে। নেক্সট একটা প্রশ্ন ছিল সুপ্রিম কোর্টের বর্তমান মহিলা বিচারপতির নাম কি, এটাও কিন্তু অপশনগুলো জানা যায়নি, ঠিক আছে। তো 3 জন মহিলা বিচারপতি বর্তমানে সুপ্রিম কোর্টে রয়েছেন। এক হচ্ছেন হিমা কোহলি বা হেমা কোহলি, 2 হচ্ছে বেলা ত্রিবেদী, 3 হচ্ছে বি.ভি. নাগারাত্না। এই 3 জন মহিলা বিচারপতি সুপ্রিম কোর্টে রয়েছেন। 3 জনের মধ্যে যদি কারো অপশনে নাম ছিল তাহলে সেটা করলে ঠিক হয়ে যাবে। এখানে একটা হোমওয়ার্ক দেব, বলতে হবে তোমাদের যে সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতির নাম কি, তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানিয়ে দাও, ঠিক আছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি। 11 প্রশ্ন ছিল যে মৌর্য বংশের শেষ শাসকের নাম। মৌর্য বংশ থেকে পরপর 3 দিনই প্রশ্ন এসছে। মৌর্য বংশ প্রতিষ্ঠা করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য, শেষ শাসক হচ্ছেন বৃহদ্রথ। আর এই বৃহদ্রথকে হত্যা করেছিলেন কে, পুষ্যমিত্র শুঙ্গ, ঠিক আছে। পুষ্যমিত্র শুঙ্গর একজন পুত্র ছিলেন যার নাম হচ্ছে অগ্নিমিত্র। আর অগ্নিমিত্র এবং মালবিকা এই দুজনের একটা প্রেম কাহিনী রয়েছে। সেই গল্পটার নাম হচ্ছে মালবিকাগ্নিমিত্রম। এটা কে লিখেছেন, মহাকবি কালিদাস লিখেছেন মালবিকাগ্নিমিত্র, ঠিক আছে। নেক্সট দেখবো একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল, প্রশ্ন ছিল। তো প্রশ্নটা লাস্টে বলে দেবো কি ছিল, ঠিক আছে। 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনার থেকে প্রশ্নটা ছিল।
13 হচ্ছে ক্রিপস মিশন কত সালে ভারতে এসেছিল। দেখো একদিন আসছে সাইমন কমিশন, একদিন আসছে ক্রিপস মিশন, তো এই জায়গাটা ভালো করে পড়ে নিও মিশন টিশনগুলো ইতিহাসের। আর পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে তো প্রশ্ন থাকছেই প্রত্যেক দিন। তো মার্চ 1942 সালে ক্রিপস মিশন থেকে প্রশ্ন এসেছে, মার্চ 1942-এ ক্রিপস মিশন ভারতে এসেছিল। 14 হচ্ছে কুদানকুলাম বা কুরানকুলাম। কুদানকুলাম বা কুরানকুলাম যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেটা কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ুতে অবস্থিত। তো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো দেখে নাও একবার, যে ভারতের কোথায় কোথায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে, সেখান থেকে তোমাদের প্রশ্ন দিতে পারে, পরবর্তী প্রশ্ন হয়তো দিতে পারে। ঠিক আছে, এরপর হচ্ছে কথাকলি এবং মোহিনীআট্টম কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? এটা হচ্ছে কেরালার শাস্ত্রীয় নৃত্য। ভারতে 8টি শাস্ত্রীয় নৃত্য আছে, তার মধ্যে কত্থক হচ্ছে উত্তর ভারতের, কথাকলি মোহিনীআট্টম এই দুটো হচ্ছে কেরালা, সাত্রিয়া হচ্ছে আসাম, কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ, মণিপুরি হচ্ছে মণিপুর, ওড়িশি হচ্ছে ওড়িশা, আর ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ু। এই 8টি হচ্ছে ভারতের ক্লাসিক্যাল ডান্স বা ধ্রুপদী নৃত্য। এরপর 16 দেখো দণ্ডযাত্রা মহোৎসব কোন রাজ্যের সঙ্গে যুক্ত? উড়িষ্যা রাজ্যের সঙ্গে যুক্ত দণ্ডযাত্রা মহোৎসব। পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা। 17 জনঔষধি এক্সপ্রেস কবে চালু হয়েছে? একটা এক্সপ্রেস চালু করা হয়েছিল মার্চ 2023 সালে, যে এক্সপ্রেসের নাম দেওয়া হয়েছে জনঔষধি এক্সপ্রেস। ঠিক আছে, এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্নটা দিয়েছে। আমাদের যদি কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা পড়তে চাও, সম্পূর্ণ 2023 সালের কারেন্ট অ্যাফেয়ার্স 59 পে করে কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা কালেক্ট করতে পারবে। আমাদের এই যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 7001501393, এই নাম্বারে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স বা এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ার নেওয়ার জন্য তোমরা মেসেজ করতে পারো। ফোন করবে না, কারণ অনেক সময় ফোন ধরা সম্ভব হয় না, তাই তোমরা কিন্তু মেসেজ করবে হোয়াটসঅ্যাপে, প্রত্যেককে রিপ্লাই দেবো। 18 হচ্ছে সাংবিধানিক প্রতিকারের অধিকার কোন অনুচ্ছেদে বর্ণনা করা হয়েছে? অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আর এই যে প্রিভিয়াস ইয়ারগুলো আছে না, PYQ PDF যদি তোমরা করতে পারো ভালো করে ক্লিয়ার, তাহলে সেখান থেকেই সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে আশা করছি। সাংবিধানিক প্রতিকারের অধিকার কোন অনুচ্ছেদে বর্ণনা করা হয়েছে? অনুচ্ছেদ 32-এ বর্ণনা করা হয়েছে সাংবিধানিক প্রতিকারের অধিকার। 19 হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার কোন অনুচ্ছেদে বর্ণনা করা হয়েছে? এটা হচ্ছে 25 থেকে 28, আর্টিকেল 25 থেকে 28, এখানে ধর্মীয় স্বাধীনতার অধিকার বর্ণনা করা হয়েছে। 20 হচ্ছে আগস্ট 2023 সালে নীরজ চোপড়া কোন পদক জিতেছেন? সেই সময় নীরজ চোপড়া হচ্ছেন স্বর্ণপদক জিতেছেন। নীরজ চোপড়া এবারের অলিম্পিকে ভারতের প্রথম জেভলিন থ্রোয়ার হিসেবে গোল্ড মেডেল পেয়েছিলেন। ঠিক আছে, 21 দেখবো মীরাবাই চানু কোন খেলার সঙ্গে যুক্ত? মীরাবাই চানু কোন খেলার সঙ্গে যুক্ত? তো মীরাবাই চানু তিনিও অলিম্পিকে মেডেল পেয়েছেন এবারে, তিনি ভারোত্তোলন বা ওয়েট লিফটিং এর সঙ্গে যুক্ত। কে কোন খেলার সঙ্গে যুক্ত? স্পোর্টস থেকে প্রত্যেক দিন একটা দুটা, প্রত্যেকটা শিফটে একটা দুটা করে প্রশ্ন আসছে। যে বিষয়গুলো তোমাদের করতে হবে, আর্টিকেল কয়েকটা করতে হবে ভালো করে, স্পোর্টস থেকে প্রশ্ন করতে হবে, সবুজ বিপ্লব করতে হবে, তারপর হচ্ছে 2011 সেন্সাস করতে হবে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো প্রত্যেক করে নিতে হবে, এখান থেকে প্রশ্ন থাকবেই। 22 হচ্ছে নিম্নের কোনটি ভারতের সবচেয়ে দীর্ঘতম নদী? এটা অতি সহজ একটা প্রশ্ন ছিল, গঙ্গা উত্তর হবে। 23 ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি? এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল, হীরাকুদ বাঁধ। হোমওয়ার্ক দেবো, এখান থেকে একটা কমেন্ট করবে যে হীরাকুদ বাঁধটি কোন নদীতে গড়ে উঠেছে, কোন নদীতে হীরাকুদ বাঁধ গড়ে উঠেছে বলবে তোমরা। 24 একটা প্রশ্ন ছিল, ভারতের সবচেয়ে দীর্ঘতম পথ অতিক্রম করা ট্রেনের নাম কি? ভারতের সবচেয়ে দীর্ঘতম পথ অতিক্রম করে যে এক্সপ্রেস, সেটা হচ্ছে বিবেক এক্সপ্রেস। নাম কি? বিবেক এক্সপ্রেস। এটা কন্যাকুমারিকা থেকে, শ্রীনগর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত পথ অতিক্রম করে। ঠিক আছে, আর সবচেয়ে দীর্ঘতম ট্রেন যদি বলা হয়, এটা তো পথ অতিক্রম বলছে, আর সবচেয়ে দীর্ঘতম ট্রেন যদি বলা হয় তখন কি হবে? বাসুকি এক্সপ্রেস নাকি কি নাম, ঠিক আছে, বাসুকি নামটা মনে রাখবে তাহলেই হবে। 25 হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কোন অনুচ্ছেদে বলা হয়েছে? আর্টিকেল 55 অনুচ্ছেদ 55-তে বলা হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কে। 26 সুপ্রিম কোর্টের সম্পর্কিত আর্টিকেল কোনটি? এই একটা প্রশ্ন ছিল, কারেক্ট আনসার হবে আর্টিকেল 124, এটা হচ্ছে সুপ্রিম কোর্ট সম্পর্কিত। দেখো আর্টিকেল 32 অনুযায়ী সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে। নেক্সট দিন হয়তো প্রশ্ন থাকতে পারে যে আর্টিকেল কত নম্বর আর্টিকেল অনুযায়ী সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে, আর প্রশ্ন থাকতে পারে যে কত নম্বর আর্টিকেল অনুযায়ী হাইকোর্ট রিট জারি করতে পারে, এই দুটো প্রশ্ন থাকতে পারে। 27 নম্বর দেখবো আমরা, জনগণনা 2011 অনুসারে ভারতের জনসংখ্যায় দশকীয় বৃদ্ধি কত হয়েছে?
2011 সালের যে জনগণনা সেই অনুযায়ী ভারতের জনসংখ্যায় দশকীয় বৃদ্ধি, অর্থাৎ 2001 সালে 102 কোটি ছিল, সেটা গিয়ে দাঁড়ালো তোমাদের 2011 সালে 121 কোটি হলো, বৃদ্ধি হলো 17.7%। নেক্সট প্রশ্ন ছিল নিম্নের মধ্যে কে একজন তবলাবাদক, আবার তবলাবাদক প্রশ্ন দিচ্ছে। তো যে অপশনগুলো ছিল তাদের মধ্যে উত্তর হবে শিব নারায়ণ যোশী। এছাড়াও কয়েকজন বিখ্যাত তবলাবাদকের নাম জেনে রাখো। এক হচ্ছে পরমানন্দ যোশী, 2 হচ্ছে ওস্তাদ আল্লাহ রাখা খান, 3 হচ্ছে ওস্তাদ জাকির হোসেন। এগুলো ইম্পর্টেন্ট। 29 চলে যাব আমরা। কমনওয়েলথ গেমস 2010 কোথায় আয়োজিত হয়েছিল? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, নিউ দিল্লিতে আয়োজিত হয়েছিল। এটাও PYQ থেকে প্রশ্ন। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার বৃদ্ধি কত ঘটেছিল? 6.8। তোমাদের কিছুক্ষণ আগেই যেটা বললাম যে একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে প্রশ্ন ছিল, তো এই প্রশ্নটাই হচ্ছে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার বৃদ্ধি কত ঘটেছিল। তো এই ধরনের প্রশ্ন হয়তো অনেকেই উত্তর করতে পারবে না, মোটামুটি 15-16টা উত্তর করতে পারবে অনেক স্টুডেন্ট, বহু স্টুডেন্ট করতে পারবে, কারণ কোশ্চেন তো বিশেষ টাফ নেই। আর 4-5টা প্রশ্নের উত্তর কিন্তু খুব কম, 99% স্টুডেন্ট পারবে না করতে। ঠিক আছে, চলো আমাদের 30টি প্রশ্ন শেষ হয়ে গেল। বেশি বেশি করে শেয়ার করবে, তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট, তোমরা যত পারো বেশি বেশি করে শেয়ার করবে ক্লাস। থ্যাংক ইউ, ভালো থাকো, সুস্থ থাকো, শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। থ্যাংক ইউ।